আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। দর্শক, আপনাদের অনেক আগ্রহ নির্বাচনের ফলাফল জানার জন্য। বিশেষ করে ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে অনেকেরই আগ্রহটা একটু বেশি, কারণ সেখানে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই সূচনা হয়েছে। ফলাফলগুলো আমাদের বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এসেছে। এখন আমরা সেই কেন্দ্রভিত্তিক সেই ফলাফলগুলো আপনাদের জানাচ্ছি। ঢাকা ৮-এর বুয়েট কেন্দ্রের ফলাফলে ধানের শীষ পেয়েছে ১৮৩, শাপলাকলি পেয়েছে ৩২০। দ্বিতীয় নম্বর কেন্দ্র ঢাকা ৮-এর বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্র, শাপলা পেয়েছে ৩৯৮ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট। ঢাকা ৮-এর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে শাপলাকলি পেয়েছে ৪২৯ ভোট, ধানের শীষ পেয়েছে ২৮৩ ভোট। এরপর ঢাকা ৮-এর বুয়েট ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্র থেকে ধানের শীষ পেয়েছে ১৮৩ ভোট, শাপলাকলি ৩২০। ঢাকা ৮-এর ইউল্যাব কেন্দ্র, সেখানে শাপলাকলি পেয়েছে ৪২৯ ভোট এবং ধানের শীষ পেয়েছে ২৮৩ ভোট। আপনাদেরকে আরো কয়েকটা নির্বাচনের ঠাকুরগাঁও ২-এর কয়েকটি কেন্দ্রের ফলাফল আমরা জানাচ্ছি। ৩টি আসনের ঠাকুরগাঁও ২ কেন্দ্র বিশ্রামপুর, সেখানে হচ্ছে ফলাফল দাঁড়িপাল্লা পেয়েছে ১৯৩৯ ভোট এবং ধানের শীষ পেয়েছে ১২২৯ ভোট। এরপর কেন্দ্র হচ্ছে কালমেঘ কলেজ, এখানে দাঁড়িপাল্লা পেয়েছে ২৫৮২ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৭৭২ ভোট। এরপর ছোট পলাশবাড়ি, সেই কেন্দ্রতে দাঁড়িপাল্লা পেয়েছে ১৯৯৩ ভোট এবং ধানের শীষ পেয়েছে ৬৩৯ ভোট। দর্শক, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এক একটি কেন্দ্রের এক একটি এলাকার বেল্ট অনুযায়ী নির্বাচনের রেজাল্ট এক এক রকম হচ্ছে। আমরা দেখলাম যে সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে বিএনপির ভোট একটু বেশি, এবং আমরা দেখলাম যে ঝিনাইদহ, কুষ্টিয়ার ওই অঞ্চলে, ঝিনাইদহ বিশেষ করে এবং মাগুরার অঞ্চলে বিএনপির ভোট একটু বেশি পেয়েছে। সিলেট এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোকে সাধারণত মানুষ মনে করে থাকে এগুলো একটু অনগ্রসর অঞ্চল, যেখানে শিক্ষিতের হার কম, যেখানে ইন্টারনেট এখনো ভালোভাবে পৌঁছেনি, যেখানকার মানুষ ঠিক অতটা অন্য অঞ্চলের তুলনায় সচেতন হয়ে উঠতে পারেনি। আমরা আগে যে ফলাফলগুলো বা জরিপগুলো দেখেছি, জরিপের যে ফলাফল দেখেছি, সেখানে দেখেছি যে জামাতকে বা দাঁড়িপাল্লাকে শিক্ষিত শ্রেণীর মানুষ বা তরুণ শ্রেণীর এরা সাপোর্ট করছে, যেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রায় 5টি সরকারি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট থেকে দেখলাম যে জামাত শিবিরকে মানুষ একচ্ছত্রভাবে সেখানে সাপোর্ট করছে, অর্থাৎ শিক্ষিত মানুষের মধ্যে জামাতের একটি জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এখন আমরা দেখছি যে ময়মনসিংহ এবং সিলেটে, যেগুলো অনগ্রসর এবং শিক্ষিতের হার কম, সেসব অঞ্চলে বিএনপির ভোট অনেক বেশি। এটি ছিল আমাদের এখনকার পর্যন্ত। আমরা আরো কিছুক্ষণ পর আবার একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আজকের নির্বাচন নিয়ে কিছু মূল্যায়ন আছে। আমরা সারাদিন ভোট কেন্দ্রগুলো যে পর্যবেক্ষণ করে যেটি দেখলাম, সেটি হচ্ছে যে 400-450 মতো কেন্দ্রের মধ্যে কিছু অঘটন বা দুর্ঘটনা বা যেটাকে বলে ক্যাজুয়ালিটি, এটা ঘটেছে। কিন্তু সব মিলিয়ে এবারের ভোটের মূল্যায়নটা হচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং সাহসের সাথে নির্ভয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন এবং ভোট দিয়ে গেছেন, এবং তারা খুশি। মানুষ সন্তুষ্ট যে তারা এত বছর পর ভোটটা দিতে পেরেছেন। এরপরও কিছু কিছু মানুষ তার ভোটটা দিতে পারেননি, কারণ তার ভোট আগে কেউ দিয়ে গেছে। তো এই যে বিষয়টি, 18 বছর পরও যারা ভোটটি দিতে পারেননি, তাদের জন্যও নির্বাচনের আইন অনুযায়ী কিন্তু ভোট দেওয়ার একটা অপশন ছিল। আমরা দেখলাম যে বিভিন্ন ক্যামেরার সামনে প্রিজাইডিং অফিসাররা অসহায়ত্ব প্রকাশ করেছেন, কিন্তু তাদের কোনো ভোট তারা গ্রহণ করেননি। আচ্ছা মামুন, একটা প্রশ্ন আছে যে আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা দেখলাম এবং আমরা পুলিশকে সেই অর্থে দেখিনি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীকে আমরা গত কয়েকদিন ধরে দেখেছি জান প্রাণ দিয়ে তারা কাজ করেছে। এই যে বাহিনীটি গত 15 বছর ধরে যাদের বিরুদ্ধে অনেক কথা আমরা শুনেছি, হাসিনার রেজিমে পরপর 3টি নির্বাচন যে কারচুপি হয়েছে, সেনাবাহিনী সেখানে নিষ্ক্রিয় ছিল। কিন্তু আমরা গত 2 দিন ধরে যখন দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা, বিভিন্ন ভোটারদের বাড়িতে হামলা, বিরোধী মতের উপর হামলা, কিন্তু সবগুলো আমরা দেখলাম সেনাবাহিনী ট্যাকেল করছে, যে কারণে বলা যায় বাংলাদেশের প্রথম কোনো নির্বাচন যেখানে সহিংসতা কারো প্রাণ চায়নি। ইতিহাস সৃষ্টি করেছেন ডক্টর ইউনূস
এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? খেয়াল করলে আপনি দেখবেন যে বর্তমানে যিনি সেনাপ্রধান রয়েছেন, তিনি যখন ক্ষমতা পান বা সেনাপ্রধান হন, তিনি তার বক্তব্যে কিন্তু বারবারই মহান আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে এই পর্যন্ত আসতে মহান আল্লাহর রহমত না থাকলে তিনি আসতে পারতেন না। তো এটি হচ্ছে তাদের নৈতিক ভিত্তির একটি জায়গা। এটি শুধু বাংলাদেশ নয়, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্য দেশের ভারতের সেনাবাহিনীও তাদের ধর্মের প্রতি অত্যন্ত অনুগত থাকে। তো এটি সেনাবাহিনীর শৃঙ্খলার একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে সেনাবাহিনী এমন একটি বাহিনী যারা সবসময় চেষ্টা করে যে বাংলাদেশের জনগণ যেদিকে, ঠিক জনগণের পালসের সঙ্গে তারা থাকতে। আমরা অতীতেও দেখেছি জনগণের উপর কখনো ক্র্যাকডাউন হতে গেলে বা কিছু হলে সেখানে যখন সেনাবাহিনী নেমেছে, সেনাবাহিনীর একটি ইশারায় জনগণ সেখানে থেমে গেছে। তো এটি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে জনগণের একটা হৃদয়ের কানেকশন আছে, এবং সেনাবাহিনী কিন্তু এটা টের পায় যে বাংলাদেশের মানুষ তাদেরকে পছন্দ করে, ভালোবাসে, যে কারণে তারা কখনোই কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো ধরনের করাপশনে জড়িত হতে চান না। কিন্তু বাংলাদেশে অতীতে যেটা হয়েছে, এই সেনাবাহিনীকে করাপ্টেড করার জন্য যতবার নির্বাচনে তাদেরকে দায়িত্ব পালনে নামানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নামানো হয়েছে। যদি আইএসপিআর এর অধীনে নামানো হতো তাহলে সেনাবাহিনী তাদের স্বাধীনতা পেত এবং তারা তাদের মতো ভূমিকা রাখতে পারত। যখন তারা কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নামে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি রাজনৈতিক স্বরাষ্ট্রমন্ত্রী হন, তিনি যা বলেন ঠিক তারই আনুগত্য করতে সেনাবাহিনী সদস্যরা বাধ্য হন। এছাড়া নতুন একটি বিভাগ করে, প্রতিরক্ষা বিভাগ করে, সেনাবাহিনীর সদস্যদের দিয়ে বিভিন্ন সেক্টর তৈরি করে সেখানেও সরকার একটি নিয়ন্ত্রণের বড় ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন, যার ফলে আপনি খেয়াল করবেন যে সাবেক সেনাপ্রধান যিনি ইকবাল করিম ভুইয়া, তিনি কিন্তু এটি স্বীকার করেছেন যে সেনাবাহিনীকে অনেকাংশেই সেনাপ্রধানকেও পুতুল করে রেখেছিলেন বিগত সরকার। তো ইত্যাদি কারণে এবার যেহেতু সরকার এর কোনো ধরনের চাপ সেনাবাহিনীর উপর ছিল না, সেই ক্ষেত্রে তারা তাদের মতো করে যথেষ্ট আন্তরিকতা দিয়ে জনগণের পাশে থেকেছেন। কোনো ধরনের দলান্ধতা কিংবা মানে নিরপেক্ষতার ঊর্ধ্বে তাদের কোনো ভূমিকা আমরা এ পর্যন্ত দেখিনি। প্রত্যেকে ভালো থাকবেন, আমরা আবারও আসবো লাইভে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।